আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। ইনশাল্লাহ আজকে আমরা প্যাজেস জেনারেশন সবচেয়ে সহজ যে রুলসটা সেটা তোমাদের সামনে উপস্থাপন করব। যারা ইতিমধ্যে অনেকেই প্যাজেস জেনারেশন করেছো কিন্তু বলো যে স্যার আমরা বুঝতে পারি না, অনেক রুলস টিচাররা দেয়, এতগুলো কিভাবে মনে রাখবো, তো তাদের জন্য বলবো স্পেশালি যে আমার এই রুলসটা খুবই অল্পের মধ্যে রাখা হয়েছে। অল্প মানে এরকম না যে তুমি এটা পড়লে কমন পাবা না, শতভাগ ভালো আনসার করতে পারবা ইনশাল্লাহ। তো এই প্যাসেজ নেয়ারেশন রুলসটা পড়ার আগে আগে তোমাকে একটু বোঝানোর চেষ্টা করি যে আসলে নেয়ারেশন জিনিসটা কীরকম। ধরো এই যে আমি ঢাকা বোর্ড 2023 সালে একটা কোশ্চেন লিখেছি, তুমি চাইলে মিল করতে পারো তোমার কাছে যে গাইডটা আছে। এই যে এখানে দেখতে পাচ্ছ এই যে একটা ইনভার্টেড কমা আছে, দুইটা কমার মতো দেখাচ্ছে, এখান থেকে নিয়ে শুরু করে এই যে এই জায়গায় এসে ইনভার্টেড কমাটা শেষ হয়েছে। কিন্তু একটা ইনভার্টেড কমা থেকে নিয়ে শুরু করে একটা ইনভার্টেড কমার ভেতরে যে একটা বা দুইটা ইংরেজি সেন্টেন্স থাকে তাকে স্পিচ বলে। যেমন আজকে আমার ওয়্যার উইল ইউ গেট অ্যাডমিশন আফটার ইয়ার এইচএসসি এক্সামিনেশন, এইচএসসি এক্সামিনেশনের পরে তুমি কোথায় ভর্তি হবে, এটা একটা সেন্টেন্স। ডু ইউ হ্যাভ এনি চয়েস, তোমার কি কোনো পছন্দ আছে, এটা একটা সেন্টেন্স। তাহলে বক্তব্য কিন্তু একটা, কিন্তু আমার এখানে সেন্টেন্স কয়টা আছে, দুইটা সেন্টেন্স আছে। এবার দেখো কালার দিয়ে আমি লিখে চেষ্টা করছি এখানে যে সেইড দ্য টিচার টু সুস্মিতা, এটা কি বলে, এটাকে বলা হয় যে সেইড দ্য টিচার। তাহলে কে বলছে, টিচার বলছে, এটাকে বলা হচ্ছে বক্তা। বক্তা মানে যিনি বক্তব্য দেন, তাহলে এটা একটা বক্তব্য, যিনি দেন বক্তব্য তাকে কি বলে, বক্তা বলে। সেইড দ্য টিচার, টিচার বললেন টু সুস্মিতা, কাকে বললেন, সুস্মিতাকে। তাহলে কথাগুলো কে শুনেছে, সুস্মিতা শুনেছে, সুস্মিতাকে বলবো আমরা শ্রোতা। এই বিষয়টা খেয়াল রাখবো, অনেকে স্পিকার বা লিসেনার এভাবে বলে, একই কথা হলো। তাহলে আমরা প্রথম অংশ নিয়েছি ঢাকা বোর্ড 2023 সালের। তাহলে এক ইনভার্টেড কমা থেকে নিয়ে আর এক ইনভার্টেড কমার মধ্যে যেটা থাকে তাকে কি বলবো আমরা, এটাকে আমরা বক্তব্য বলবো। আর এই যে সেইড, টোল্ড, এর সাথে যে একজন ব্যক্তির নাম থাকবে, হি অথবা কোনো হি থাকতে পারে, কোনো টিচার, স্টুডেন্ট, যেই থাক না কেন, তাকে বলবো আমরা হচ্ছে বক্তা। আর টুর পরে যিনি থাকবেন তিনি হচ্ছে শ্রোতা। তাহলে বক্তা শ্রোতাকে কি বলেছেন, কি বলেছেন, যে এই কথাগুলো বলেছেন। এরকম প্যাসেজ ন্যারেশনে এই বিষয়গুলো থাকবে। অনেক সময় দেখা যায় যে এই যে দ্য টিচার সেইড টু সুস্মিতা, তারপরে এটা লেখা থাকে। তো অনেক সময় বক্তা শ্রোতা পরে থাকতে পারে, আবার অনেক সময় স্পিচের আগেও থাকতে পারে। তো আমরা এটা স্টেপ বাই স্টেপ সমাধান করব, বাট আমাদের নিয়মটা এবার একটু দেখে নিই। আমরা যখন প্যাসেজ ন্যারেশনটা সমাধান করব তখন আমরা এই রুলসটা মেনটেন করব যে সবার আগে কি লিখবো, আমরা বক্তা লিখব, তারপরে লিখবো রিপোর্টিং ভার্ব, তারপরে দরকার হলে শ্রোতা লিখবো না। কারণ দেখো তুমি শ্রোতার এখানে আমি কোথাও ক্রস দিচ্ছি, কোথাও টিক চিহ্ন দিচ্ছি, কিন্তু এখানে তার মানে কোনো জায়গায় শ্রোতা লাগবে, কোথাও লাগবে না। তারপরে কি বসাইতে হবে, কনজাংশন বসাইতে হবে, এরপরে বক্তব্য লিখতে হবে। এখন তুমি লক্ষ্য করে দেখো তো, এই যে প্রশ্নটা নিছি, বক্তা কি প্রথমে ছিল, তা না, বক্তা কিন্তু শেষে ছিল। কিন্তু সমাধানের সময় বক্তা কোথায় লিখতে হবে, সবার আগে লিখতে হবে। তারপরে লিখতে হবে রিপোর্টিং ভার্ব। এখন রিপোর্টিং ভার্ব কোনটাকে বলে, এই যে বক্তব্যর বাইরে যে ভার্বটা থাকে এই ভার্বটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। আচ্ছা, তারপরে কি লিখতে হবে, শ্রোতা, শ্রোতাকে এখানে সুস্মিতা। আচ্ছা, এরপরে কি লিখতে হবে, তারপরে সিরিয়ালে কনজাংশন। কনজাংশন কি, এই যে এইগুলা কনজাংশন বলবে, আমরা ইনশাল্লাহ আলোচনায় আসবো না। এরপরে কি লিখতে হবে, বক্তব্য লিখতে হবে তোমাকে। তো ইনশাল্লাহ এবার আমরা রুলসটা বোঝার চেষ্টা করি। বক্তা বসাইলে সেইড রিপ্লাইড বসাইবে রিপোর্টিং ভার্ব, শ্রোতা বসাতে হবে না, কনজাংশন বসবে দ্যাট। কখন, এই যে বক্তব্য যখন এরকম সেট, অর্থাৎ একটা প্যাসেজ ন্যারেশনে তুমি যে বক্তব্যটা সমাধান করতেছো সেই বক্তব্যটা কোন ধরনের সেন্টেন্স তার উপর ডিপেন্ড করে কিন্তু তোমাকে এখানে এই পরিবর্তনগুলো দেখো। তুমি খেয়াল করে এখানে সেইড রিপ্লাইড, এখানে টোল্ড, এখানে আস্কড, এখানে রিকোয়েস্ট, এখানে এক্সক্লেম, ভিন্ন ভিন্ন। কিন্তু এই ভিন্নতা কেন তৈরি হয়েছে, সেন্টেন্সের ধরন অনুযায়ী। যেমন অ্যাসার্টিভ সেন্টেন্সে সেইড রিপ্লাইড কনজাংশন হবে দ্যাট, আবার অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি টোল্ড বসাও তাহলে আবার শ্রোতা বসায়া কনজাংশন হবে দ্যাট। ইন্টারগেটিভ যদি সেন্টেন্স হয়, মানে তোমার বক্তব্যটা যদি ইন্টারগেটিভ হয় তাহলে রিপোর্টিং ভার্ব হবে আস্কড, আর কনজাংশন হবে ইফ অথবা ডাব্লিউএস কোশ্চেন। আচ্ছা, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব হবে টোল্ড বা রিকোয়েস্ট, আর কনজাংশন হবে টু। এখন তুমি বলতে পারো যে স্যার এই রিপোর্টিং ভার্ব কী জিনিস, রিপোর্টিং ভার্ব ওই যে সেইড আছে না, সেইডটাকেই বলা হয় মূলত রিপোর্টিং ভার্ব। এখন তোমার এখানে সেইড লেখা আছে, তার মানে কিন্তু এইটা না যে সেইডই হবে, এটা নির্ভর করতেছে তুমি কোন সেন্টেন্স সমাধান করো। যেমন তোমার এই সেন্টেন্সটা কোন ধরনের সেন্টেন্স, ইন্টারগেটিভ,
কারণ প্রশ্নবোধক চিহ্ন আছে। আর ইন্টারগেটিভ সেন্টেন্সে এই যে এটাতে আসে, এই যে ইন্টারগেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব কি হবে, এই যে আক্স হবে, তাহলে ছিল সেইড, তুমি কি লিখবা, তুমি কিন্তু আক্স লিখবা। আচ্ছা, এবার শ্রোতার নাম লিখবা তুমি, এখানে শ্রোতাকে সুস্মিতা। আচ্ছা, তারপরে তুমি ইফ অথবা ডাব্লিউএস কোশ্চেন। এখন বলতে পারো স্যার ইফ কখন বসাবো আর আমি ডাব্লিউএস কোশ্চেন বসাবো কখন? যখন দেখবা তোমার ইন্টারগেটিভ সেন্টেন্সে ডাব্লিউএস কোশ্চেন আছে, যেমন আজকে আমি যে সেন্টেন্সটা নিচ্ছি এটা একটা ইন্টারগেটিভ সেন্টেন্স, এই ইন্টারগেটিভ শুরুতে কি আছে, হোয়ার আছে। আচ্ছা, হোয়ারের শুরুতে কি আছে, ডাব্লিউ আর এইচ আছে, এটাকেই ডাব্লিউএস কোশ্চেন ওয়ার্ড বলে। আরও অনেক ডাব্লিউএস কোশ্চেন ওয়ার্ড আছে, যেমন হোয়ার, হোয়েন, হোয়াই, এগুলো ডাব্লিউএস কোশ্চেন বলে। আচ্ছা, পরের সেন্টেন্সটা কিন্তু ইন্টারগেটিভ সেন্টেন্স, কিন্তু এখানে কিন্তু দেখো শুরুতে কিন্তু এই ডাব্লিউএস ওয়ার্ড নাই। তো যে সেন্টেন্সে ডাব্লিউএস ওয়ার্ড আছে তাহলে ওই সেন্টেন্সে কনজাংশন ডাব্লিউএস ওয়ার্ডই বসে। আর যে ইন্টারগেটিভ সেন্টেন্সে ডাব্লিউএস ওয়ার্ড নাই, যেমনটা এটা দেখতেছো, সেক্ষেত্রে কনজাংশন হিসেবে ইফ বসাইতে হয়। এই হলো ইফ এবং ডাব্লিউএস কোশ্চেনের বিষয়টা। আচ্ছা, এরপরে কি বসাইতে হবে আমাদের, কোন ধরনের সেন্টেন্স আছে, এই যে ইম্পারেটিভ সেন্টেন্স হয়, মানে আদেশ, নিষেধ, উপদেশ। যেমন আমরা বলি কাম হেয়ার, এদিকে আসো, তাহলে এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের রিপোর্টিং ভার্ব কি হবে, টোল্ড। সেইড থাকলেও টোল্ড থাকলেও টোল্ড, যাই থাকুক না কেন টোল্ডই হবে এখানে। আচ্ছা, এবার শ্রোতার নাম লিখবা, যেমন এখানে সুস্মিতা ছিল, আর কনজাংশন কি নিবা, টু নিবা তুমি। এই হইতেছে ইম্পারেটিভের ক্ষেত্রে। এক্সক্লেমেটরিতে রিপোর্টিং ভার্ব বসাতে হবে এক্সক্লেইম, শ্রোতার নাম বসাইতে হবে না, কনজাংশন হবে হইতেছে দ্যাট। তো আমরা আশা করতেছি যে রিপোর্টিং ভার্বের পরিবর্তনটা তুমি মনে রাখতে পারবা আর কনজাংশনটা মনে রাখতে পারবা। তাহলে কি হবে, সেইড দ্যাট, টোল্ড দ্যাট, আস্কড ইফ অথবা ডাব্লিউএস কোশ্চেন, টোল্ড বা রিকোয়েস্টেড থাকলে টু, এক্সক্লেম থাকলে দ্যাট। অনেকে বলতে পারে স্যার এখানেও টোল্ড আবার এখানেও টোল্ড, তাহলে এখানে আবার দ্যাট আছে, এখানে টু আছে। টোল্ডের সমস্যা নাই, কিন্তু যদি দেখে অ্যাসার্টিভ সেন্টেন্স তাহলে দ্যাট বসবে, আর যদি দেখে ইম্পারেটিভ সেন্টেন্স টোল্ড সত্ত্বেও তুমি কী ব্যবহার করবা, টু ব্যবহার করবা। এখানে কিন্তু সেন্টেন্সের ধরন অনুযায়ী এটা নির্ভর করবে। এবার আসি পার্সনের পরিবর্তনটা, খেয়াল রাখবে, একটু ধৈর্য সহকারে মনে রাখার চেষ্টা করো, যেহেতু ছোটো রুলস, অল্পতেই আশা করি অনেক কিছু হয়ে যাবে তোমার। এবার হচ্ছে পার্সন পরিবর্তন, আর হইতেছে টেন্স পরিবর্তন। তো তোমাদের এখানে দেওয়া আছে, তোমরা একটু মুখস্থ করে নিলেও পারবা। ফার্স্ট পার্সন সাবজেক্ট মানে হইতেছে বক্তা, ফার্স্ট পার্সন বক্তা অনুযায়ী পরিবর্তন হয়, আর সেকেন্ড পার্সন অবজেক্ট অর্থাৎ শ্রোতা অনুযায়ী পরিবর্তন হবে সেকেন্ড পার্সনটা। এখন ফার্স্ট পার্সন কি কি আছে, এই যে দেখো আই, মি, মাই, এগুলাকে ফার্স্ট পার্সন বলে। তারপর কি আছে উই, আস, আওয়ার, এইগুলোকে বলা হয় ফার্স্ট পার্সন। আচ্ছা, এরপরে কি আছে ইউ, ইউ, ইউর, এইগুলো হইতেছে সেকেন্ড পার্সন। যদি তুমি দেখো যে তোমার বক্তব্যের মধ্যে এই শব্দগুলো আছে তাহলে এদেরকে চেঞ্জ করতে হবে। আচ্ছা, তো আমরা একটা প্যাসেজের ধারাবাহিক পরিবর্তন করব। তাহলে প্রথম পরিবর্তন কোথায় হবে, রিপোর্টিং ভার্ব। সেটা কীভাবে, সেন্টেন্সের ধরন অনুযায়ী নির্ভর করতেছে। শ্রোতা কখনো বসাইবে কার সাথে, সেইড রিপ্লাইডে শ্রোতা বসাইতে হবে না, এক্সক্লেইমডে শ্রোতা বসাতে হবে না, এছাড়া যত রিপোর্টিং ভার্ব আছে সবার সাথে শ্রোতার নামটা বসাতে হবে আর কি। কনজাংশন দ্যাট, ইফ, ডাব্লিউএস কোশ্চেন, টু, দ্যাট, কার সাথে কোনটা বসে একটু সময় নিয়ে পড়লে বুঝতে পারবো ইনশাআল্লাহ। তো এই পর্যায়ে আমরা ডাইরেক্ট সমাধানের দিকে যাচ্ছি। আমাদের যে কোশ্চেনটা ছিল সেই কোশ্চেনের দিকে যাচ্ছি, দেখো একটু খেয়াল করে। তো প্রথমে কি লেখা আছে, হোয়ার উইল ইউ গেট অ্যাডমিশন আফটার ইয়োর এইচএসসি এক্সামিনেশন। তো এটা কিন্তু আমার প্রথম সেন্টেন্স। তারপরে কী লেখা আছে দ্বিতীয় সেন্টেন্সে, ডু ইউ হ্যাভ এনি চয়েস, তোমার কি কোনো পছন্দ আছে, এটা আমার দ্বিতীয় সেন্টেন্স। আচ্ছা, আমরা কি বলতে চাইছি যে প্রথমে কি লিখবো, আমরা বক্তা লিখবো। তাহলে বলো তো দেখি এইটার বক্তাকে, এটার বক্তা কিন্তু টিচার। তাহলে সবার আগে আমরা কি লিখবো, সবার আগে আমরা টিচার লিখবো, যে লিখলাম। আচ্ছা, সবার আগে আমরা বক্তা লিখলাম, দ্য টিচার। আচ্ছা, এরপরে আমাদের কী নিতে হবে, বক্তা নেওয়ার পরে বক্তা নিয়েছি রিপোর্টিং ভার্ব। তো রিপোর্টিং ভার্বে যে এইগুলোর মধ্যে কোনটা নেব আজকে আমি কিন্তু আক্স নেব। কেন আক্স নেব, কারণ ইন্টারগেটিভ সেন্টেন্স, আমার এটা ইন্টারগেটিভ সেন্টেন্স, জন্য রিপোর্টিং ভার্ব দ্বিতীয় স্তর রিপোর্টিং ভার্ব নিতে হবে আক্স, যে আমি আক্স নিচ্ছি।
এখন দেখবো আক্সটের পরে কি শ্রোতার টিক দেওয়া আছে, তার মানে শ্রোতার নাম নিতে হবে। শ্রোতাকে সুস্মিতা। তাহলে বক্তা নিয়েছি দ্য টিচার, রিপোর্টিং ভার্ব নিয়েছি আক্সড, কেননা আমার ইন্টারগেটিভ সেন্টেন্স। আচ্ছা, শ্রোতা নিয়েছি কি সুস্মিতা। তারপরে কি নিতে হবে, শ্রোতার পরে কনজাংশন, এই যে কনজাংশন লাইন এসেছে, শ্রোতার পরে কনজাংশন ইফ অথবা ডাব্লিউএস কোশ্চেন, বাট তোমার এখানে যেহেতু ডাব্লিউএস কোশ্চেন আছে যেন তুমি ডাব্লিউএস কোশ্চেন নিবে হোয়ার। তাহলে আমার বক্তা নেওয়া শেষ দ্য টিচার, রিপোর্টিং ভার্ব নেওয়া শেষ আক্সড কারণ ইন্টারগেটিভ সেন্টেন্স, শ্রোতা নেওয়া শেষ কারণ শ্রোতা এখানে সুস্মিতা আছে, কনজাংশন ডাব্লিউএস কোশ্চেন থাকলে ডাব্লিউএস কোশ্চেনই বসে, আমরা কনজাংশনটাও নিয়েছি এখানে। এবার আসে বক্তব্য বলো। বক্তব্যতে 3 নং এবং 4 নং পরিবর্তনটা লিখতে হয়। 3 এবং 4 নং পরিবর্তনটা আমরা লিখবো এখানে। তো 3 নম্বর পরিবর্তন কি ছিল, পারসন। এবার খেয়াল করে দেখো তো দেখি, এই যে হোয়ার উইল ইউ গেট অ্যাডমিশন আফটার ইউর এইচএসসি এক্সামিনেশন, এখানে কোনো ফার্স্ট বা সেকেন্ড পারসন আছে কিনা, এই যে আমরা ফার্স্ট সেকেন্ড পারসন লিখে দিয়েছি, এগুলো আছে কিনা একটু লক্ষ্য করলে তুমি দেখতে পাবা তোমার প্রশ্নে কিন্তু এটা আছে। যেমন একটা হলো ইউ, আবার কি আছে ইউর, তাহলে এটা আছে না ইউ ইউর, হ্যাঁ এটা কিন্তু আছে, যে ইউ ইউর এগুলো কিন্তু এখানে আছে। তো তাহলে এগুলো পরিবর্তন হবে আর কি। তো তাহলে এর মধ্যে এই দুইটা ওয়ার্ড পরিবর্তন, আর কি পরিবর্তন হবে এখানে আমরা বলছি কি টেন্সের পরিবর্তন করতে হবে, মানে প্রেজেন্ট টেন্স থাকলে কি পাস্ট টেন্স। তো এবার আমরা একটু প্রশ্ন যদি লক্ষ্য করে দেখি যে উইল ইউ গেট অ্যাডমিশন আফটার ইউর এসএসসি এক্সামিনেশন, এই যে উইল আগে আছে, তারপরে ইউ সাবজেক্ট পরে আছে, তাই আছে না। প্যাসেজ ন্যারেশন সমাধান করার সময় সব সময় আগে সাবজেক্ট বসাইতে হয়, তারপরে ভার্ব বসাইতে হয়। তাহলে সাবজেক্ট লেখা আছে ইউ, তো আমরা কি বলছি ইউ সেকেন্ড পারসন, ইউ কোন পারসন সেকেন্ড পারসন, তো সেকেন্ড পারসন কি হবে, এই যে সেকেন্ড পারসন শ্রোতা অনুযায়ী পরিবর্তন হবে। তাহলে আমার এখানে সেকেন্ড পারসন আছে, হইতেছে সেকেন্ড পারসন আছে শ্রোতাকে সুস্মিতা। এবার সুস্মিতা একজন মহিলা মানুষ, তার পরিবর্তে প্রোনাউন কি বসবে, শি বসবে। তাহলে ইউ হয়ে গেল কি শি হয়ে গেছে। আচ্ছা, এবার পার্সনের পরিবর্তন, সাবজেক্টের পরিবর্তন, এবার ভার্বের পালা। উইল যদি থাকে তাহলে উড হয়, কেন উড হয়, ওই যে প্রেজেন্ট টেন্স থাকলে পাস্ট টেন্স হয়। উইলকে বলা হয় ফিউচার ইন দ্য প্রেজেন্ট, আর উডকে বলা হয় ফিউচার ইন দ্য পাস্ট। তাহলে উইল আছে, কি করব আমরা উড করব। এবার গেট ভার্বের কোনো পরিবর্তন হবে না, কেন প্যাসেজ ন্যারেশনে একটা ভার্ব পরিবর্তন হলে দ্বিতীয় ভার্বের আর পরিবর্তনের কোনো প্রয়োজন পড়ে না। তারপরে গেট অ্যাডমিশন যা আছে তাই, গেট অ্যাডমিশন আফটার ইওর আছে, এখানে হার হবে, কেন হার, ইওর সেকেন্ড পারসন শ্রোতাকে ফলো করবে। তাহলে ইওর হলো পজিটিভ ফর্ম, সুস্মিতার পরিবর্তে তো শি বসে, ঠিক আছে, কিন্তু শি তো সাবজেক্টিভ ফর্ম। এই যেখানে খেয়াল করে দেখো আমরা তো লিখছিলাম এখানে ইউ ইউ ইউর, এটা কয় নম্বরে আছে, 3 নম্বর ফর্মে আছে। তো শি হার হার, তো 3 নম্বর ফর্মটাই নিতে হবে তোমাকে এক্ষেত্রে এসে। এই জন্য আমরা ইউরের জায়গায় কি নিয়েছি হার। এবার এইচএসসি এক্সামিনেশন, হ্যাঁ এইচএসসি এক্সামিনেশন। তো এই ছিল আমাদের প্রথম বক্তব্যের প্রথম সেন্টেন্সের সমাধান। তাহলে আমরা সবার আগে কি নিয়েছি খেয়াল করে দেখো, আমরা সবার আগে কিন্তু বক্তা নিয়েছি। যে আমাদের রুলসে ছিল এটা, যে সবার আগে আমাদেরকে বক্তা নিতে হবে, সবার আগে বক্তা নিতে হবে। কিন্তু এই যে সবার আগে বক্তা নিয়েছি, বক্তা কী ছিল দ্য টিচার, এই যে দ্য টিচার নিয়েছি আমরা। তারপর কি রিপোর্টিং ভার্ব, সেন্টেন্সের ধরন অনুযায়ী যে ইন্টারগেটিভ সেন্টেন্স রিপোর্টিং ভার্ব হবে আস্ক। আচ্ছা, শ্রোতা কি ছিল, সুস্মিতা ছিল আমাদের শ্রোতা। তারপর কনজাংশন ইফ অথবা ডাব্লিউএস কোশ্চেন, যেহেতু কোশ্চেন ওয়ার্ড দ্বারা প্রশ্ন শুরু করা হয়েছে এই জন্য আমরা কোশ্চেন ওয়ার্ডই রাখছি এখানে গিয়ে। আচ্ছা, এবার ছিল কি উইল ইউ, আমরা আগে সাবজেক্টের কাজ করছি ইউ, তো টিচার ইউ দ্বারা কাকে বোঝাইতেছে, সুস্মিতাকে বলতেছে যে তুমি এটা করছো। তো তাহলে তুমি সুস্মিতাকে বোঝানোর কারণে প্রোনাউন হবে কি শি, যেহেতু মেয়ে মানুষকে বোঝাইছে। উইল আর থাকলে কি হবে উড হবে, যে শি উড। গেট যা আছে তাই, খেয়াল রাখবা
যে একবার একটা সাবজেক্টের সাথে একটা ভার পরিবর্তন করলে দ্বিতীয় আর কোনো ভার পরিবর্তন করতে হবে না। তাহলে গেট যা আছে তাই অ্যাডমিশন আফটার হার এইচএসসি এক্সামিনেশন, এটা যেটা প্রথম সেন্টেন্স। তো এবার দ্বিতীয় সেন্টেন্সের সমাধানে যাব আমরা। দ্বিতীয় সেন্টেন্সটাও আবার ইন্টারগেটিভ সেন্টেন্সে কিন্তু আছে। তো আমরা চাইলে এটাকে অনেক জয়েন করতে পারি, একটা নিয়ম আছে, তবে আমরা এখানে আলাদাভাবেই লেখার চেষ্টা করি। কথাটা আবার কে বলছে? দ্য টিচার বলছে। তাহলে আমরা লিখলাম হচ্ছে দ্য টিচার এগেইন আস্কড বললাম। কেন এগেইন আস্কড বলবো? আস্কড মানে জিজ্ঞাসা করা, আর এগেইন আস্ক মানে পুনরায় জিজ্ঞাসা করা। আচ্ছা, টিচার কিন্তু অলরেডি সুস্মিতাকে একবার জিজ্ঞাসা করছে যে তোমার এডমিশন কোথায় দেবা পরীক্ষার পরে, এইচএসসি পরীক্ষার পরে কোথায় ভর্তি হবা, এটা একটা প্রশ্ন। আবার ডু ইউ হ্যাভ এনি চয়েস, এটা একটা প্রশ্ন। দুইটা প্রশ্ন করা হয়েছে। তো যাই হোক, এই জন্য আমরা এগেইন আস্ক লিখলাম। তাহলে দেখো আমাদের নিয়ম কী ছিল, যে আমাদের নিয়ম ছিল সবার আগে বক্তা লিখবো আমরা। তো আমরা সবার আগে কী নিছি? দ্য টিচার বক্তা নিছি। এরপরে রিপোর্টিং ভার্ব নেওয়ার কথা ছিল। এই যে আস্কটা আমাদের সেই রিপোর্টিং ভার্ব, আস্কটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। তো আস্কের পরে কি বসাইতে হয়? শ্রোতা বসাইতে হয়। আস্কের পরে কী বসাতে হবে? শ্রোতা বসাইতে হবে আস্কের পরে। আর টিচার কথা বলতেছে, তাহলে শ্রোতা কী হবে? শ্রোতা কিন্তু এখানে সুস্মিতা হবে। দ্য টিচার এগেইন আস্কড সুস্মিতা। এবার আমাদের কনজাংশনে পড়ে, কারণ আমরা বলছি যে বক্তা রিপোর্টিং ভার শ্রোতা কনজাংশনে, যে বক্তা রিপোর্টিং ভার আস্কড শ্রোতা, এবার কনজাংশন। আচ্ছা, আমার এখানে কি কোনো কোশ্চেন ওয়ার্ড আছে? নাই, কিন্তু যদি কোশ্চেন ওয়ার্ড না থাকে তাহলে ইফ বসাতে হবে, ইফ। আর একটা মজার নিয়ম আছে, যখন তুমি দেখবা যে কোনো প্রশ্নবোধক বাক্যটা ডু ডিড দ্বারা শুরু হয়েছে, তাহলে এটা কোনো ব্যবহার করবো না, বাদ দিবা, এটা বাদ দিয়ে সমাধানে যাবে। এবার আসো দেখো, ইউ হ্যাভ এনি চয়েস। ইউ কোন পারসন? সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন কাকে ফলো করে? শ্রোতাকে। যে সেকেন্ড পারসন শ্রোতাকে ফলো করে, তাহলে এখানে ইউ দ্বারা শ্রোতাকে বোঝাচ্ছে। এখানে শ্রোতাকে সুস্মিতা, কারণ টিচার কথা বলতে চায়, সুস্মিতা শ্রোতা। সুস্মিতার প্রোনাউন কি হবে? শি হবে। হ্যাভ আছে প্রেজেন্ট টেন্স, পাস্ট করলে কি হবে? হ্যাড হবে। এনি চয়েস। দ্য টিচার এগেইন আস্কড সুস্মিতা ইফ শি হ্যাড এনি চয়েস। তো এই পর্যন্ত ছিল আমাদের হইতেছে সমাধান। তো আমরা এখানে শুধু ইন্টারগেটিভটা দেখাইলাম। তো আলহামদুলিল্লাহ এইভাবে যে কোনো প্রশ্ন যদি আসে, তুমি আলহামদুলিল্লাহ অ্যাসার্টিভ বলো, ইম্পারেটিভ বলো, এক্সক্লেমেটরি বলো, সব সেন্টেন্সে পারবা। ভিডিও বড় হবে দেখে আলহামদুলিল্লাহ আমরা আজকে শুধু ইন্টারগেটিভ সেন্টেন্সের সমাধানই দেখালাম। তো নেক্সট ক্লাসে আমরা চেষ্টা করব অ্যাসার্টিভ বা অন্যান্য যে ফরম্যাটগুলো আছে সবগুলো আলোচনা করার জন্য। তবে এই রুলসটা ইনশাল্লাহ তুমি ফলো করলে যে কোনো প্যাসেজ নিয়ে সহজে সমাধান করতে পারবা। খেয়াল রাখবা, সবার আগে তোমাকে বক্তা লিখতে হবে, রিপোর্টিং ভার্ব লিখতে হবে, এবং রিপোর্টিং ভার্ব কোনটা নিবা সেটার জন্য দেখবা তুমি যে সেন্টেন্স সমাধান করতেছো সেটা কোন ধরনের সেন্টেন্স। শ্রোতা নিবা, এরপরে কনজাংশন নিবা সেন্টেন্স অনুযায়ী। অ্যাসার্টিভে দ্যাট নিবা, ইন্টারগেটিভে ইফ অথবা ডাব্লিউএস কোশ্চেন। যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় তাহলে টু নিবা, আর যদি এক্সক্লেমেটরি সেন্টেন্স হয় সেক্ষেত্রে তুমি দ্যাট ব্যবহার করবা। পার্সন পরিবর্তন, অর্থাৎ বক্তব্যে দুইটা জিনিস পরিবর্তন করতে হয়, একটা পার্সন আর একটা হলো টেন্স, ভার্বের টেন্স। তো পার্সন ফার্স্ট পার্সন যদি থাকে, আই, মি, মাই, উই, আস, আওয়ার, তাহলে সাবজেক্ট অনুযায়ী, অর্থাৎ বক্তা পুরুষ মানুষ না মহিলা মানুষ সেই অনুযায়ী। পুরুষ মানুষ হলে হি, হিম, হিজ এগুলো হবে, মহিলা মানুষ হলে শি, হার, এটা এইবার কিছু একটা হবে। আচ্ছা, সেকেন্ড পার্সন যদি থাকে তাহলে অবজেক্টকে ফলো করবে, অর্থাৎ শ্রোতাকে ফলো করবে। তো সেই ক্ষেত্রে শ্রোতা যদি পুরুষ মানুষ হয় হি, হিম, হিজ হইতে পারে। শ্রোতা যদি মেয়ে মানুষ হয় তাহলে শি, হার হইতে পারে। তো এইভাবে হইতেছে আমরা পার্সন পরিবর্তন। টেন্স পরিবর্তনের নিয়ম হচ্ছে যে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে পাস্ট টেন্স হবে, আর যদি পাস্ট টেন্স থাকে তাহলে পাস্ট পারফেক্ট টেন্স পরিবর্তন করতে হবে আর কি। অজার থাকলে হ্যাড বিন, আর হ্যাড, উড, শুড, কুড, মাইট এগুলো যদি থাকে তাহলে তার কোনো পরিবর্তন করতে হবে না। তো আজকে ইনশাল্লাহ ক্লাসটা এই পর্যন্তই রাখবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।